কিন্তু তাতে পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বাচ্চাদের অসম্ভব রকম হাইপোথার্মিয়া হচ্ছে, অর্থাৎ শরীরের টেম্পারেচার অত্যন্ত কমে যাচ্ছে, এবং শিশু মৃত্যুর একটা বড় কারণ হচ্ছে এই হাইপোথার্মিয়া। তার কারণ বাচ্চাটি 9 মাস ধরে পেটের ভিতরে যে উত্তাপে থাকে, সেই উত্তাপের থেকে বাইরে আসার পর যদি তার গায়ে খানিকটা ঠান্ডা জল ঢেলে দেই, তার পক্ষে কিন্তু জীবন ধারণ করতেই অসুবিধা হবে। সেইটা এখন সম্পূর্ণ পাল্টে গেছে। আমরা এই বাচ্চা জন্মানোর পরে তাকে কাচাকুচি করে পরিষ্কার করার কথা ভাবিই না। আমরা তাকে খুব হালকা করে একটি আগে থেকে গরম করা কাপড়ে মুছে নিয়ে আরেকটি শুকনো কাপড়ে চাপা দিয়ে রাখি, এবং অবশ্যই প্রথম 7 দিন কিছুতেই কোনো রকমভাবে তার স্নান করা নিষিদ্ধ। শীতকালে কিংবা যদি সেই বাচ্চার ওজন কম হয়, অর্থাৎ 2.5 কেজির কম যদি ওজন হয় সেই বাচ্চার, তাহলে কিন্তু তাকে আমরা প্রথম 21 দিন চান করতে না বলবো, এবং এর ফলে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অনেক হাইপোথার্মিয়া কমাতে পেরেছি। এইটা কিন্তু প্রথম মাথায় রাখতে হবে শিশুদের পরিচর্যার ব্যাপারে। এবং পরবর্তী ক্ষেত্র আমরা যখন চান করাতে শুরু করব, প্রথম দিকে সপ্তাহে 2 থেকে 3 বার চান, 1 মাস বয়স হয়ে যাওয়ার পরে তাকে প্রতিদিন চান করানোর কথা ভাববো। হ্যাঁ, হালকা করে মুছিয়ে দেওয়া, নোংরা হলে সেগুলি পর্যন্ত ঠিক আছে। এবার আর কি সাবধানতা নিতে পারি বাচ্চার ক্ষেত্রে? প্রথম কথা মনে রাখবেন, বাচ্চাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে, আমি আজকে ব্রেস্ট ফিডিং নিয়ে বলছি না, এই ব্রেস্ট ফিডিং নিয়ে আমরা আগে বিরাট আলোচনা করেছি। শুধু একটা কথাই বলে রাখি, জন্মের পরে যত দ্রুত সম্ভব, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 8 ঘন্টার মধ্যে, সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে 4 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং শুরু করতেই হবে। এবং প্রথম দিকে দুধ না আসলেও যেটুকু দুধ আসবে সেটুকুই যথেষ্ট। সেই দুধটাই কিন্তু খাওয়াতে হবে, এবং 6 মাস পর্যন্ত মায়ের দুধ দিতে হবে। এর আগে আমরা এটা নিয়ে একটা বিস্তৃত আলোচনা করেছিলাম, সেই ব্যাপারে আজকে যাচ্ছি না। পরবর্তী অঞ্চলের আলোচনাগুলোর মধ্যে যেগুলো আমরা পরপর মনে পড়ছি, যেগুলো নিয়ে আমাদের ভাবনা বেশি থাকে, সেই কথাগুলো বলি। এবার যেটা হচ্ছে, বাচ্চা বাড়িতে নিয়ে আসলে একটা অভ্যেস থাকে, বাড়ির পাড়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দল বেঁধে দেখতে চলে আসে, এবং সবাই বাচ্চাকে কোলে নেয়, এমনকি অনেকে মুখে মুখ দিয়ে আদর পর্যন্ত করে। এইটা আমরা পরিষ্কার না বলে দিচ্ছি। বাচ্চা জন্মের পরে প্রথম 1 মাস যারা তার কেয়ার গিভার, তার মানে মা, ঠাকুমা কিংবা বাড়ির 2-3 জন লোক যারা বাচ্চাকে নজর রাখবেন, তারা হাত ধুয়ে পরিষ্কারভাবে বাচ্চাকে নেবেন। যারা দেখতে আসবেন তারা কিন্তু কেউ বাচ্চাকে কোলে নেবেন না, মুখে চুমু খাওয়া তো অনেক দূরের কথা। দেখা যাচ্ছে যে এই যে অনেকে হাতে নেন, কোলে নেন, তাদের গা থেকে এই যে বাচ্চা যার ইমিউন সিস্টেম এখনো তৈরি হয়নি, তার কিন্তু প্রচুর রকমের অসুস্থতা দেখা যায়, র্যাশ হয়, নানা রকম ইনফেকশাস ডিজিজ হয়, এবং সব থেকে বড় কথা আমরা দেখেছি এই আগন্তুকদের নখের আঁচড়ে অনেক ক্ষেত্রে হেপাটাইটিস বির মতো প্রাণঘাতী জীবাণু কিন্তু বাচ্চার দেহে চলে আসতে পারে। অতএব লোকজন একটু গালাগালি করলেও একটু চেষ্টা করতে হবে, বুঝিয়ে বলতে হবে বাচ্চাকে প্রথম 1 মাস সবার হাতে না দেওয়ার জন্য। যারা দেখতে আসবে তারা বাচ্চার বিছানা একদম বসবেন না, অপ্রিয় হলেও এই কাজটা আমাদের করতে হবে। তারপরে যেটা নিয়ে খুব আলোচনা করা হয়, বাচ্চাদের তেল মাখানোর ক্ষেত্রে। আমরা বাঙালিরা সর্বক্ষেত্রে তেল দিতে পছন্দ করি, কিন্তু বাচ্চার তেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা আমাদের ভাবনা করতে হবে। প্রথম কথা হচ্ছে, বাচ্চার ক্ষেত্রে আমরা প্রথম 1 মাস কোনো রকম তেল মাখাতে না বলবো। সর্ষের তেল তো নয়ই। সর্ষের তেল এ প্রসঙ্গে বলে রাখি, বাচ্চার দেহে কোনো রকম সময়ই সর্ষের তেল ব্যবহার চলবে না। আগে আমরা করতাম, সর্ষের তেল ভালো করে জম্পেশ করে মাখিয়ে বাচ্চাকে বেশ কটকটে রোদে বেগুন পোড়া করতাম, চলবে না। ভিটামিন ডি তৈরির জন্য এখন আমরা আর রোদ্দুরে রাখতে না বলছি। একান্ত রাখতে গেলে খুব ভোরবেলার রোদে 10-12 মিনিট, তার বেশি বাইরের রোদে রেখে ভিটামিন ডি তৈরি করার কোনো প্রয়োজন নেই, তাতে লাভের থেকে বেশি ক্ষতি হয়। অনেক সময় সূর্যের আলট্রাভায়োলেট রে বাচ্চার ক্ষতি করে অনেক বেশি। আর তেল মাখানোর ক্ষেত্রে বললাম, বাচ্চা 1 মাস হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় বাইরের আবহাওয়া শুষ্ক,
অর্থাৎ শীতকাল, তাহলে আমরা কোনো পাতলা তেল তাকে মাখাতে পারি। পাতলা তেল মানে কি? সব থেকে সুবিধাজনক তেল হচ্ছে নারকেল তেল। নারকেল তেল সব থেকে সেফ। নারকেল তেল মাখলে যে আমাদের ধারণা আছে ঠান্ডা লেগে যাওয়ার, সেই ঠান্ডা লাগার গল্প হয় না। আর অনেকেই মনে করেন যে অলিভ অয়েল মাখাবেন, মাখাতে পারেন, তাতে আমার কোনো রকম আপত্তি নেই, কিন্তু নারকেল তেল মাখালেও চলবে। সর্ষের তেল নৈব নৈব চ, সর্ষের তেল ঘন তেল, তাতে লোমকূপ বন্ধ হয়ে যায়। সর্ষের তেল ঝাঁঝালো তেল, তাতে বাচ্চার কোমল ত্বকে প্রচণ্ড রকমের জ্বালা পোড়া হয়। অনেক সময় দেখতে পারবেন বাচ্চাকে সর্ষের তেল ভালো করে জম্পেশ মাখানোর পর বাচ্চা বেশ চিৎকার করে কান্নাকাটি করছে, তার কারণ বাচ্চার গা জ্বালা করছে সর্ষের তেলে। আর তাছাড়াও সর্ষের তেলে প্রচুর বাচ্চারা আমরা অ্যালার্জি পেয়ে থাকি। অতএব পাতলা তেল, তেল মাখা হয় একমাত্র শরীরের শুষ্কতা কমিয়ে রাখতে, চামড়ার মধ্যেকার যে আর্দ্রতা সেটা যাতে বাতাসের সংস্পর্শে না আসে সেই জন্য, অন্য কোনো কারণ নেই তেল দেওয়ার। এবার পরবর্তী আলোচনায় আসি। আমরা এর আগে বাচ্চার খাওয়া দাওয়া নিয়েও আলোচনা করেছিলাম। এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন আসে আমরা সেই প্রশ্নের উত্তর দেব। এছাড়াও বাচ্চাকে নিয়ে সবথেকে বেশি সমস্যা হয়, আমি আরেকটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যাচ্ছি, তার কারণ এর আগে আমাদের পুরনো যে আলোচনাগুলো হয়েছে তাতে ব্রেস্ট ফিডিং নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা বড় আলোচনা করেছি বাচ্চাদের উইনিং, অর্থাৎ মায়ের দুধ শেষ হওয়ার পরে বাচ্চারা কিভাবে নতুন খাবারে যাবে তা নিয়েও আমরা আলোচনা করেছি। এবার তার পরবর্তী আলোচনাগুলোর ক্ষেত্রে আমরা আসব। হ্যাঁ, এরপরে যদি কোনো প্রশ্ন আসে তা নিয়েও আমরা নিশ্চয়ই মাঝে মাঝে আলোচনা করে নেব। এবার যেটা হচ্ছে চারিদিকে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি চিন্তার ব্যাপার হয় এখন, যে বাচ্চাদের আমরা অনেক ক্ষেত্রে টেলিভিশন এবং মোবাইলের সামনে এক্সপোজ করে দেই। আমাদের অনেক বাচ্চাই আমরা খাওয়ানোর সময় বাচ্চাকে হাতে মোবাইল ধরিয়ে দিই, মোবাইল দেখে বাচ্চা খুব সুন্দর খেয়ে নেয়। এইটি কিন্তু একদম করা চলবে না। আমরা পরিষ্কার বলছি, 3 বছর বয়স, আরো ভালো হলে 6 বছর বয়সের আগে বাচ্চার হাতে মোবাইল আমরা দেব না। প্রশ্ন উঠবে যে কি অসুবিধা, বাচ্চা মোবাইল দেখে যদি খেয়ে নেয় তাহলে ক্ষতিটা কি, মায়ের অনেক ঝামেলা বেঁচে যায়। আগে না, বাচ্চা যখন মোবাইল দেখে খায় তখন কিন্তু তার চোখে, মুখে এবং মননে ওই কার্টুনগুলো থাকে, ওই ছবিগুলো থাকে। সে কিন্তু খাবারের স্বাদ আলাদা করে বুঝতে পারে না। অতএব অনেক সময় ওভার ইটিং হয়ে যায়, অকারণে বাচ্চা বেশি খেয়ে ফেলে, এবং বাচ্চার যেহেতু খাবারের স্বাদ সম্পর্কে ভাবনাটাই তৈরি হয় না, অতএব পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু খাবার নিয়ে প্রচুর ঝামেলা করে। আরও একটা ব্যাপার আমরা দেখতে পাই যে বাটি নিয়ে মা দৌড়ে বেড়াচ্ছেন, বাচ্চা ছুটে বেড়াচ্ছে, মা পেছন পেছন কুকুরের ডাক, বাঘের ডাক, ছাগলের ডাক, বিড়ালের ডাক ডেকে ডেকে বাচ্চার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছেন। একদম চলবে না। আমাদের প্রথম কথা হচ্ছে বাচ্চাকে বুঝতে দিতে হবে যে এই খাওয়াটা তোমার দরকারি এবং খাওয়াটাও একটা কাজ। প্রথম কথা হচ্ছে বাচ্চাকে আমরা খিদে পেতে দেব। একদম খিদে না পেলে, আমি সবাই জানি যখন আমাদের প্রচণ্ড খিদে পায় তখন আলু ভাতে ভাত হোক, পান্তা ভাত হোক, যাই দেয়া হয় আমরা গোগ্রাসে খাই। আর বিয়ে বাড়ি থেকে ফিরে আসার পরে আপনাকে যদি মটন বিরিয়ানি সামনে দেওয়া হয় তাও আপনি খাবেন না। অতএব বাচ্চাকে দুটি খাবারের মধ্যে একটা গ্যাপ রাখুন, বাচ্চা খিদে পাক, তাকে খেতে দিন। দ্বিতীয় কথা, বাচ্চাকে খেতে দিন এমন একটা জায়গায় যেখানে বাড়ির বাকিরা বসে খাচ্ছে। বাড়ির বাকিদের খাওয়া দেখে বাচ্চার মনে এই ধারণা হবে খাওয়াটাও একটা কাজ। একটু বড় হয়ে গেলে ওর সামনে একটা বাটিতে একটু মুড়ি, একটু খাবার, দুটো চিড়ে এগুলো দেবেন। ও হাতে তুলে খাওয়ার চেষ্টা করুক সবাইকে দেখে দেখে। হ্যাঁ, অনেকটা খাবার বাইরে পড়ে যাবে, মুখে মাখাবে, নষ্ট হবে,
কিন্তু তার হ্যান্ড আর মাউথের কোঅর্ডিনেশন তৈরি হবে। বাচ্চা কিছুদিন পরে কিন্তু খেতে শিখে যাবে নিজে নিজে। আর মনে করুন, বাচ্চা যদি নিজে একবার ভালো মতো খেতে শিখে যায়, তাহলে কিন্তু আপনার সমস্যা অনেকটাই কমে গেল। এইটা কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে অত্যন্ত জরুরি জিনিস আমি বলবো। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আরেকটা বড় কথা মনে রাখি, সবাই মনে করেন বা অনেকেই মনে করেন বাচ্চার খাওয়ার একেবারে সাত্ত্বিক হতে হবে, তাতে মশলা দেওয়া যাবে না, একেবারে এমন খাবার দেওয়া হবে সিদ্ধ খাবার। আরে বাবা, ওরা তো আমাদেরই বাচ্চা, ওদেরও তো স্বাদ জ্ঞান আছে, জিভে স্বাদ কোরক আছে। ওরা খাওয়া দাওয়া করতে গেলে যদি ওদের টেস্ট তৈরি না হয়, তাহলে ওরা খাবে কেন? অতএব আমাকে যে খাবারটি বাচ্চাকে দেব, সেই খাবারটি অবশ্যই কিন্তু এমন হতে হবে যেটি স্বাদু। যদি স্বাদযুক্ত খাবার না হয়, তাহলে কিন্তু বাচ্চা একদম খাবে না। বাচ্চার খাবারে আমি অল্প তেল মশলা দেব, নুন দেব, নিজে 2 চামচ খেয়ে দেখে নেব খাবারটা ভালো হচ্ছে কিনা। যদি দেখা যায় খাওয়াটা খেতে ভালো, তাহলে কিন্তু বাচ্চাকে খেতে দেব, না হলে কিন্তু খেতে দেওয়ার দরকার নেই। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা কথা, বাচ্চাকে জোর করে খাওয়াবো না। একই সঙ্গে অনেক রকম খাবার আমরা শুরু করব না, তাহলে বাচ্চা কিন্তু কনফিউজ হয়ে পড়বে। আমরা চেষ্টা করব, হয়তো বাচ্চাকে আমরা ধরুন খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করছি, আমরা প্রথম কয়েকটা দিন খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করব। সেই টেস্টটা যদি দেখা যায় 4 দিন 5 দিন 6 দিন খাওয়ানোর পর অভ্যস্ত হয়ে যাচ্ছে, খুব ভালো। যদি দেখা যায় সেটা সে রিফিউজ করছে, অন্য খাবারে যাব। একটা ফল 5 দিন 6 দিন দেব, তারপরে অন্য ফল দেব। এইভাবে নানা রকম ভাবে তার খাবারের প্রতি আগ্রহটা তৈরি করতে হবে। ধন্যবাদ আব্বাস উদ্দিন বাবু, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এরপরে আমাদের যে আলোচনা আসছে খাওয়া দাওয়ার ব্যাপারেই, সেটা হচ্ছে আমরা 6 মাসের পর থেকে সেমি সলিড দেব। একটু বড় হয়ে যাওয়ার পরে কিন্তু 1 বছর বয়সের পরে বাচ্চার জন্য আলাদা রান্না করব না, বাড়ির খাবারই তাকে দেব। হ্যাঁ, খুব ঝাল, অত্যন্ত স্পাইসি এই খাবারগুলো একটু অ্যাভয়েড করতে চাইব, কিন্তু বাড়িতে রান্না সব খাবার, সব মাছ সে খেতে পারবে। 1 বছর বয়সের নিচ পর্যন্ত আমরা অর্ধসিদ্ধ বা হাফ বয়েলড ডিম দেব না, গরুর দুধ দেব না। 1 বছর বয়সের পরে হাফ বয়েলড ডিম কিংবা গরুর দুধ, নর্মাল সব খাবার কিন্তু বাচ্চারা খেতে পারবে। পরিমাণে কম, তাদের খাওয়ার মতো করতে হবে। হ্যাঁ, এর আগে যেটা বলছিলাম যে মোবাইল ফোন ব্যবহার, দেখা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং অন্যান্য কয়েকটি গবেষণা এটা দেখা গেছে যে মোবাইল ফোন যারা খুব ছোটবেলা থেকে একটানা ব্যবহার করেন, তাদের মনোসংযোগ নষ্ট হয়। সবথেকে বড় কথা, তাদের ক্রিয়েটিভিটি কমে যায়, তারা নিজস্ব নতুন কিছু তৈরি করতে পারেন না। এইটা হলো সবথেকে বড় ক্ষতিকর ব্যাপার। চোখের ক্ষতি হয়, কানের ক্ষতি হয়, সেগুলো বাদই দিলাম, কিন্তু ক্রিয়েটিভিটির চূড়ান্ত ক্ষতি হয় যারা মোবাইল ব্যবহার করেন। আমরা অবশ্যই একটি বাচ্চাকে 3 বছর বয়স পর্যন্ত মোবাইল হাতে দেব না, 6 বছর বয়স পর্যন্ত না দেওয়ার চেষ্টা করব, এবং তারপরেও তাকে কিন্তু স্ক্রিন টাইম বেঁধে দেব। বলে দেওয়া হবে যে সারাদিনে 1 ঘন্টার বেশি সে কিন্তু মোবাইল ব্যবহার করবে না। এবার একটা বড় কথা, বাচ্চা কিন্তু আমাদের দেখে শেখে। বাচ্চা যদি দেখে বাবা মা সারা দিন ধরে মোবাইল নিয়ে বসে আছে, তাহলে কিন্তু আপনি তাদের যতই বলুন না কেন, এই মোবাইল দেখো না, এটা কানে যাবে না। আমাদেরও কিন্তু চিন্তা করতে হবে, তাদের সামনে অকারণ মোবাইল ব্যবহারটা আমরাও কমাবো, এটা মনে রাখতে হবে। আমরা বাচ্চাকে বই পড়ানোর অভ্যেস করব। যত দ্রুত বাচ্চাকে বই পড়ানোর অভ্যেস করাতে পারবো, আমিও 2-4টে বই তার সঙ্গে সঙ্গে বসে পড়ব। প্রথম 2-4টে বই তাকে পড়ে শোনাবো, তার আগ্রহ তৈরি হবে। একবার আগ্রহ তৈরি করলে কিন্তু বাচ্চার অত্যন্ত সুবিধা হবে, এটা মাথায় রাখবেন। এরপরে আমরা বাচ্চার অভ্যাসের ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে
খুব বেশি সময় টিভি দেখতে তাদের না বলবো, কিন্তু তাদের তো অন্য কিছু একটা অপশান দিতে হবে। বাবা মা আমরা এখনকার যুগে অনেক ক্ষেত্রেই বাচ্চাকে যা চায় কিনে দিই, কিন্তু বাচ্চাকে সময় দিই না। এটা মনে রাখতে হবে, বাচ্চাকে কিন্তু সময় দিতে হবে। বাচ্চাকে সময় যদি আমি ঠিক মতো না দেই, বাচ্চার সঙ্গে সময় কাটানো, তার সঙ্গে আগডুম বাগডুম গল্প করা, তার কথাবার্তা শোনা, সে কি বলতে চাইছে, এইটা যদি করতে পারি, বাচ্চার সঙ্গে আমার বন্ডিং তৈরি হবে, বাচ্চা অনেক বেশি সোশ্যাল হবে। এখনকার দিনে ছোট ছোট বাচ্চারা, যেহেতু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়ার ফ্যামিলি, বাড়িতে লোকজন থাকে না, বাচ্চারা অত্যন্ত পরিমাণে কি বলবো একাকিত্ব বোধে ভুগছে, খুব বেশি পরিমাণে অন্তর্মুখী হয়ে যাচ্ছে, মানুষের সঙ্গে মিশতে শিখছে না। তারা যদি দেখে যে বাবা মা বাচ্চার সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে মিশছে, সবার সঙ্গে গল্প করছে, তাহলে কিন্তু তাদের মধ্যেও এই জিনিসটা তৈরি হবে, এই ভাবনাটা তৈরি হবে যে আমরাও সোশ্যাল হই, বাচ্চাদের সঙ্গে সময় দিতে হবে। আর একটা কথা, একটা কিন্তু খুব খারাপ কথা, আমরা অনেক সময় হাতে টাকা এসছে, বাবা মা চাকরি করি, কিংবা আমারও অনেক বিত্ত সম্পদ আছে, আমরা বাচ্চা চাইবার আগেই বা একটু আধটু চাইলেই তাকে যা চাই তাই কিনে দেই। এই অভ্যাসটা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, বাচ্চাকে এটা ছোটবেলা থেকেই বুঝতে হবে, যা চাই তা পাওয়া যায় না, না পাওয়ার কষ্টটাও তাকে বুঝতে হবে। তাকে অবশ্যই আপনি বুঝিয়ে বলবেন, দেখো এটা তোমাকে দেব, কিন্তু আর কিছুদিন পরে, বা ধরো এই খেলনা, তোমাকে তো গত সপ্তাহেই 4টে খেলনা দিয়েছি, এখন আর খেলনা দেওয়ার দরকার নেই, তোমাকে আর কিছুদিন পরে দেব। প্রথম প্রথম সে কান্নাকাটি করবে। এবার যদি আপনি কান্নাকাটিগুলো প্রথমবারেই মেনে নেন, সে বুঝে নেবে যে আমি একটু যদি কান্নাকাটি করি, একটু যদি পা দাপাই, যদি একটুখানি মেঝেতে গড়াগড়ি দিই, বাবা বা মা, ও বাবা রে বাচ্চাটার কি কষ্ট বলে কিনে দেবে। পরে কিন্তু বাচ্চা আমাদের এইভাবে ব্ল্যাকমেল করতে আরম্ভ করবে। মনে করুন আজকে আপনি তার আবদার মেনে নিচ্ছেন, আরেকটু বড় হলে 7-8-এ গিয়ে সে যদি আপনার কাছ থেকে ধূমপানের সরঞ্জাম চায়, 15-16 বছর বয়সে যদি মদ্যপান করতে চায়, কিনে দিতে পারবেন? ক্লাস 8-এর বাচ্চা মোটর সাইকেল চাইছে, কিনে না দিলে আত্মহত্যা করছে, কিনে দিলে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে আমরা কোনটা পাবো আর কোনটা চাইবো, এই ব্যাপারটা আমাদের কিন্তু ছোটবেলা থেকেই বাচ্চার মাথায় ঢুকিয়ে দিতে হবে। সবকিছু পাওয়া যায় না, সবকিছু চাওয়াও উচিত নয়। এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে না দিতে পারলে আমরা কিন্তু নিজেরাই পরবর্তী ক্ষেত্রে অনেকটাই মুশকিলে পড়ব। হ্যাঁ, এই প্রসঙ্গে মনে থাকবে না, আমি ভালো বলতে পারি না, আপনারা সবাই জানেন, আমার মাথা থেকে আমি কোনো রকম নোটও তৈরি করিনি, আমার মাথায় যা আসছে আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র। ভুল ভাল একটুখানি নিজ গুণে আপনারা মার্জনা করে নেবেন। দ্বিতীয় কথা, একটা জিনিস এখন খুব চিন্তার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে অটিস্টিক বাচ্চা এখন আমাদের অনেক ক্ষেত্রে খুব চিন্তার ব্যাপার হয়ে গেছে। দেখা যাচ্ছে এখন 1000-এ 1টি থেকে 2টি বাচ্চা কিন্তু অটিজমের শিকার। এই যে অটিজম, এই ব্যাপারটা খুব চিন্তার ব্যাপার হয়ে গেছে। এবার আপনি বুঝবেন কি করে আপনার বাচ্চা অটিস্টিক হতে যাচ্ছে, কি করে বুঝবেন? হ্যাঁ, এইগুলো বলি, অনেকগুলো জিনিস আপনার লক্ষ্য রাখার ব্যাপার আছে। সাধারণত মনে রাখবেন, একটি বাচ্চা 1 বছর বয়স হলে 1টি বা 2টি শব্দ মানে নিয়ে বুঝতে পারে, মানে বাবা, কাকা, দাদা, মা, এটা বুঝে নিয়ে বলতে পারে। এবং 2 বছর বয়স হয়ে গেলে সে কিন্তু 2-3টি শব্দ জুড়ে পরিষ্কার বাক্য বলতে পারে। ভাত খাবো, বাড়ি যাব, বেড়াতে যাব, জল দাও, পরিষ্কার কথা কিন্তু সে বলতে পারবে। এটা কিন্তু 2 বছর বয়সে আমরা পাবো। কিন্তু যদি দেখি 2 বছর 2.5 বছর বয়সের পরেও সে কিন্তু পরিষ্কার কথা বলতে পারছে না, চিন্তা করব।
তারপরে কোথায় ভাববো? বাচ্চা অসম্ভব অন্তর্মুখী। বাচ্চাকে আমি ডাকছি, বাচ্চা শুনতে পাচ্ছে, কিন্তু বাচ্চা সাড়া দিচ্ছে না। বাচ্চা কারোর সঙ্গে কমিউনিকেট করছে না, সারাদিন মায়ের সঙ্গে এঁটে বসে থাকছে, তা সত্ত্বেও প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে। অল্পতে বাচ্চা অত্যন্ত ইরিটেটেড হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, একই কাজ বারবার 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 করছে। বলতে গেলে ভাঙচুর শুরু করছে, জিনিসপত্র ছিঁড়ে ফেলছে, খেতে চাইছে না। এই ব্যাপারগুলো আমরা যদি পরপর দেখতে থাকি, তাহলে কিন্তু আমরা চিন্তায় থাকব বাচ্চা অটিজমের শিকার হতে পারে। 2 থেকে 3 বছরের মধ্যেকার সময়টা কিন্তু এই জিনিসটা দেখে নেওয়ার এবং বুঝে নেওয়ার সব থেকে বড় সময়। অটিস্টিক বাচ্চা যদি আমাদের মনে হয়, তাহলে কিন্তু খুব দ্রুত আমরা শিশুরোগ বিশেষজ্ঞ কিংবা নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্টের শরণাপন্ন হবেন। তারা নানা রকম টেস্ট করে বোঝাতে পারবেন অটিস্টিক বাচ্চা না ADHD বা অন্য কোনো মানসিক রোগের শিকার এই বাচ্চা। অনেক ক্ষেত্রেই এর ওষুধ দিয়ে প্রশমন আছে, নানা রকমের সাইকোলজিক্যাল প্রসিডিওর আছে। অটিস্টিক বাচ্চাদের কিন্তু আমরা একটু চেষ্টা চরিত্র করলেই অনেকটাই সাধারণ জীবনে ফিরিয়ে আনতে পারি। এবং এই অটিস্টিক হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। অটিস্টিক বাচ্চা যেমন ছোটবেলায় মার কিছু অসুখের জন্য হতে পারে, কিছু নানা রকমের জীবাণু আক্রমণের জন্য হতে পারে, এই সব কারণ হতে পারে। অটিজমটা কিন্তু এখন আমাদের চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা যত দ্রুত এটাকে লক্ষ্য রাখতে পারবো, তত দ্রুত কিন্তু আমরা কাজ করতে পারবো। এরপর আরেকটা বাচ্চাদের অনেককে দেখা যায়, বাচ্চাদের খুব কম বয়সে আমরা হার্ট ডিজিজ পাই। কি রকম হার্ট ডিজিজ পাই? যেমন আমাদের হৃৎপিণ্ডের 4টে কুঠুরি আছে। উপরের 2টো কুঠুরি হলো অ্যাট্রিয়াম, তলায় হচ্ছে গিয়ে ভেন্ট্রিকল। এই দুটোর মধ্যে ফুটো থাকতে পারে। আবার নিচের কোঠরি দুটোর মধ্যেও ফুটো থাকতে পারে। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হতে পারে কিংবা ভেন্ট্রাল সেপ্টাল ডিফেক্ট হতে পারে। এই যে ফুটোগুলো আছে বাচ্চার, এইটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কনজেনিটাল অর্থাৎ জন্মগত হার্ট ডিজিজ। বাচ্চাদের মূল জন্মগত হার্ট ডিজিজ কিন্তু এইগুলো। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে বুঝবো বাচ্চার হার্টে ফুটো আছে বা ডিজিজ রয়েছে, এবং আমরা কি করব? এবার হার্ট ডিজিজ থাকলে কি হয়, খুব ছোট ফুটো থাকলে প্রথম দিকে বোঝা যায় না বাচ্চা কি হতে পারে। বাচ্চা আপনি দেখতে পারবেন অল্পতে কাশছে, খুব মাঝে মাঝে নিউমোনিয়ার শিকার হচ্ছে, শ্বাসতন্ত্রে ইনফেকশন হচ্ছে, একটু চিৎকার করে কাঁদলে নীল হয়ে যাচ্ছে, একটু দৌড়োদৌড়ি করে আসলে প্রচণ্ড হাঁপাতে শুরু করছে। এইগুলো কিন্তু খুব ছোটবেলায় এই হার্ট ডিজিজের বড় লক্ষণ। এইগুলো যদি কারো দেখি, আমরা কিন্তু খুব দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাব। দেখা গেছে খুব ছোট ফুটো থাকলে কয়েক মাস পরে ধীরে ধীরে সেটা নিজে থেকে নিরাময় হয়ে যায়। কিন্তু যদি সেই ছিদ্র অনেকটা বড় থাকে কিংবা ছিদ্র যদি ভালভের খুব কাছাকাছি থাকে, তাহলে কিন্তু তাকে আমাদের খুব দ্রুত অপারেশন করার ব্যবস্থা করতে হবে। এই হার্ট ডিজিজটা কিন্তু এখন চারিদিকে অনেকেরই পাওয়া যাচ্ছে। এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এই যে কথাবার্তাগুলো বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিশেষ বিষয় সম্পর্কে জানার ইচ্ছে থাকে, তাহলে একটুখানি এখানে মন্তব্য করুন, আমারও কথা বলতে সুবিধা হবে। আমার অনেক বন্ধুরা এখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি বিধানবাবু আছেন, নিলয় আছে, সুদীপ্ত মজুমদার আছেন। আপনাদের কোনো জায়গাটায় কোনো প্রশ্ন থাকলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি। এছাড়াও একটা ব্যাপার নিয়ে মা বাবারা খুব শঙ্কিত হয়ে পড়েন, সেটা হচ্ছে বাচ্চাদের টিকাকরণ। বাচ্চাদের টিকা দিতেই হবে। বাচ্চাদের প্রায় জন্মের সময় থেকে আমরা টিকা দিই। একেবারে জন্মের সময় যেখানে বাচ্চা
জন্মগ্রহণ করে সেখানে আমরা কিন্তু বিসিজি টিকা দিয়ে দিই, আমরা হেপাটাইটিস বি টিকা দিয়ে দিই। এই টিকাগুলো কিন্তু একেবারে জন্মের সময়ই দেয়া হয়। তারপরে টিকা দেয়া শুরু হয় 1.5 মাস বয়স থেকে। আপনারা সবাই জানেন আগে যে টিকাগুলো দেয়া হচ্ছে না, এখনও সেগুলো দেয়া হয়। আগে আমরা ডিপিটি দিতাম, এখন পেন্টাভ্যালেন্ট দিই। অর্থাৎ কি কি দিই? ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বি, এমনকি একটা ভাইরাল ডায়রিয়ার টিকা অর্থাৎ রোটা ভাইরাস টিকা, এটাও কিন্তু এখনো পর্যন্ত দেয়া হচ্ছে। এবং এইটা কিন্তু সব থেকে বড় কথা, এই যে এতগুলো ভ্যাকসিন বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই সরকারি ব্যবস্থায় দেওয়া হচ্ছে। এইটা অত্যন্ত আনন্দের ব্যাপার। তাছাড়াও আরেকটু বড় হওয়ার পরে 6 মাসের বয়সের পর থেকে আমরা যেমন জাপানিজ এনকেফেলাইটিস টিকা আরম্ভ করেছি কিছু বয়সের পরে। 9 মাস বয়সে হামের টিকা, এখন বাইরে সরকারি ব্যবস্থাপনায় এমআর দেওয়া হয়, আর বাইরে থেকে আমরা অনেক সময় এমএমআর নিই। এমএমআর হচ্ছে মাম্পস, মিজেলা আর রুবেলা। রুবেলা হচ্ছে জার্মান মিজলস। এই রুবেলাটা অনেকটাই চিন্তার ব্যাপার, তার কারণ গর্ভাবস্থায় যদি কোনো মায়ের রুবেলা হয় তাহলে কিন্তু তার গর্ভস্থ বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চাননবাবু এসে গেছেন, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ। ওনারই মূল প্রস্তাব এবং আমন্ত্রণ ছিল আজকের আলোচনায়। উনি এসে গেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। হ্যাঁ, যা বলছিলাম, এই নানা রকমের টিকা আমরা এখন দিতে আরম্ভ করেছি। রুবেলা সেই জন্য অনেক দরকারি টিকা। 1 বছর বয়স হয়ে যাওয়ার পরে হেপাটাইটিস এ এবং চিকেন পক্সের টিকা দেওয়া যায়, যদিও এখনো পর্যন্ত সরকারি ব্যবস্থা এটা দেওয়ার ব্যবস্থা নেই। যারা পারবেন দিয়ে নেবেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে প্রাইভেট জায়গা থেকে টাইফয়েডের টিকা দেওয়া হয়, এটাও অত্যন্ত জরুরি। যারা পারবেন দিয়ে নেবেন। এই রকম প্রচুর টিকা পরপর চলবে, যার একটা বড় অংশই সরকারি জায়গায় সম্পূর্ণ বিনা পয়সায় পাওয়া যায়। এবার টিকা নিয়ে প্রচুর রকমের ধারণা রয়েছে। আপনাদের বলে রাখি, এখনো পর্যন্ত সারা বিশ্বের 8 থেকে 10% মানুষ টিকাকরণের উপর বিশ্বাস করেন না। তারা মনে করেন টিকার কোনো দরকার নেই, এবং এই ভুল ধারণার জন্যই তারা তাদের বাচ্চাদের টিকা দেন না, ফলে তাদের শরীরে জীবাণু থেকে যায়। আমাদের দেশেই পোলিও, পালস পোলিও এবং এমনি পোলিও খাওয়ানোর বিরোধিতার জন্য আমাদের দেশ থেকে পোলিও দূরীকরণ অত্যন্ত বিলম্বিত হয়েছে। আপনারা জানেন, এখনো পর্যন্ত প্রচুর লোক এই টিকা দিতে আসলে স্বাস্থ্যকর্মীকে তাড়া করেন, নানা রকম ভুল ধারণার বশবর্তী হয়ে টিকার বিরোধিতা করেন। এবং আপনারা জানেন, কদিন আগে করোনা টিকার ক্ষেত্রেও প্রচুর লোক জেনে বা না জেনে অযৌক্তিক কথাবার্তা বলছিলেন। টিকা কিন্তু দিতে হবে। টিকা দিলে আপনার বাচ্চা বহু মারণ রোগ থেকে বাঁচবে। এবার টিকা দেওয়া নিয়ে অনেকগুলো কথাবার্তা রয়েছে, একটু বলি। সরি, একটা ফোন এসে গেছিল। টিকা দেওয়া নিয়েও কিন্তু অনেকগুলো ভুল ধারণা আমাদের চারপাশে রয়েছে। কি কি ভুল ধারণা রয়েছে? যেমন মনে করুন, আমরা অনেকেই মনে করি টিকা দিলে বাচ্চার প্রচণ্ড লাগবে, বাচ্চার চেয়ে বাচ্চার মা বাবা বেশি চিন্তিত হয়ে পড়েন। সেই জন্য আমরা যখন টিকা দিতে যাব তখন কিন্তু ভেবেই যাব এটা খুব প্রয়োজনীয় জিনিস এবং চিন্তার কিছু নেই, টিকার সাইড এফেক্ট অত্যন্ত কম। অতএব আমরা যদি বেশি চিন্তিত হয়ে পড়ি, বাচ্চা কিন্তু আরো বেশি ভয় পেয়ে যাবে। বাচ্চা অনেক সময় আমরা দেখি, বাচ্চা ব্রেস্ট মিল্ক নিতে নিতে টিকা নিলে বাচ্চা অনেক শান্ত থাকে। যখন বাচ্চাকে টিকা দেওয়া হয় তখন মা বা বাবাকে যিনি থাকেন তাদের আমরা সুন্দরভাবে বাচ্চাকে কোন পজিশনে ধরতে হবে সেইটা আমরা বারবার করে বলি। এবং দ্বিতীয় কথা, টিকা নেওয়ার পরে কতগুলো ভুল ধারণা ছিল। আগে অনেকেই বলতেন সেখানে বরফ দাও, ঠান্ডা জল দাও, থম্বফব দাও। আমরা কিন্তু পরিষ্কার না বলছি,
টিকা দেওয়ার পর ওই জায়গাটায় কিচ্ছু দেবেন না, কোনো রকম সেঁক দেবেন না, ঠান্ডা জল দেবেন না, বরফ দেবেন না, থ্রম্বোফব দেবেন না, এবং অবশ্যই কোনো ম্যাসেজ করবেন না। এটা সব ইঞ্জেকশনের ক্ষেত্রে বলে রাখি, ইঞ্জেকশন দেওয়ার পরে, ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন দেওয়ার পরে ম্যাসেজ করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, তাতে লাভের থেকে ক্ষতি বেশি হয়, এইটা আমাদের মনে রাখতেই হবে। এর পরের ব্যাপার যেটা হচ্ছে, টিকাতে কি হতে পারে। হ্যাঁ, কিছু কিছু সাইড এফেক্ট, কিছু কিছু অসুবিধা তো হতেই পারে, খুব ছোটোখাটো কিছু হতে পারে। যেমন ধরুন, জায়গাটা একটু ব্যথা হতে পারে, একটু লাল হয়ে উঠতে পারে, একটু ফুলে যেতে পারে, বাচ্চার একদিন বা দুদিন একটু হালকা জ্বর আসতে পারে, বাচ্চা অল্প স্বল্প ঘ্যান ঘ্যান করতে পারে। এগুলো অত্যন্ত কমন, এটার ক্ষেত্রে প্রায় কোনো ওষুধপত্র লাগেই না। কোন ক্ষেত্রে টিকা দেওয়ার পরে আমরা চিন্তিত হব, সেটা হচ্ছে যদি টিকা দেওয়ার পরে বাচ্চার খিঁচুনি শুরু হয়, কনভালশন, টিকা দেওয়ার পর গোটা গা লাল হয়ে অ্যালার্জি হয়ে যায়, বাচ্চার প্রচণ্ড রকমের জ্বর আসে, বাচ্চা অস্থির হয়ে পড়ে, বাচ্চা একটানা বমি করতে আরম্ভ করে, এই সব কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যানাফাইল্যাকটিক শকের কথা ভাবব। সাধারণত টিকা দেওয়ার পরে আমরা বাচ্চাকে 8 ঘন্টা টিকাকরণের জায়গায় থাকতে বলি। এটা এই সময়টাতেই আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারি বাচ্চার কোনো বিশেষ সাইড এফেক্ট হচ্ছে কিনা। তারপরে খুব বড় অসুবিধা হওয়ার কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। তবুও যদি যেইগুলো আমরা বললাম সেই রকম প্রথম অসুবিধা আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমরা চিকিৎসকের কাছে যাব। ছোটোখাটো কারণে কিন্তু চিন্তিত হওয়ার বা চিন্তিত করে তোলার কোনো কারণ নেই। এই প্রসঙ্গে আবারও বলে রাখি, আরেকটু বড় হওয়ার পরে বয়ঃসন্ধিতে ঢোকার সময় বিশেষ করে আমাদের মহিলাদের কিন্তু এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকা নেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। এইটা কিন্তু আমরা মাথায় রাখব। বাচ্চাদের ক্ষেত্রে এখন যেটা আরও মুশকিল হচ্ছে, বাচ্চারা এখন খুব কম বয়সে স্কুলে যাচ্ছে, তাদের অনেক বেশি এক্সপোজার হচ্ছে। এবার আপনার বাচ্চা যদি ছোটবেলা থেকে বাইরের লোকের সঙ্গে মানিয়ে নিতে না পারে, তাহলে কিন্তু স্কুলেও অসুবিধা হবে। ফোনটা চলে আসছে, আমি বড় মুশকিলে পড়ে গেছি। হ্যাঁ, শিশুদের একটা প্রশ্ন এসছে, শিশুদের প্রাণীজ প্রোটিন মূলত মাছ, মাংস এসব কত বয়সে খাওয়ানো যেতে পারে? পরিষ্কার উত্তর হচ্ছে 6 মাস বয়সের পর থেকে যখন আমরা তাকে বাইরের খাবার শুরু করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা প্রাণীজ প্রোটিন খাওয়ানো শুরু করতে পারি। আমরা প্রথমে ডিমের কুসুম, কিংবা যেটা আগেই বলেছিলাম ফুল বয়েলড ডিম টুকরো করে খাবারের মধ্যে দিতে পারি, যে কোনো মাছ দিতে পারি। মাছ দেব মানেই যে তাকে জিওল মাছ দেব এমন কিন্তু কোনো কারণ নেই, আমরা যে কোনো মাছই দিতে পারি, মাছটি টাটকা হলেই চলবে। প্রাণীজ প্রোটিন তাড়াতাড়ি খেলে কোনো অসুবিধা নেই। শুধু আমি একটা কথা বললাম, গরুর দুধ 1 বছর বয়সের মধ্যে আমরা দেব না, তার কারণ প্রথম 1 বছর গরুর দুধ বাচ্চারা হজম করতে পারে না। আশা করি অয়ন চক্রবর্তী উত্তর পেয়েছেন। আরও কারো কিছু প্রশ্ন থাকলে বলুন, আমরা পরবর্তী আলোচনাগুলোতে এটা নিয়ে বললে আপনাদের কোনো ভাবনা দূরীকরণ করতে পারি। এছাড়াও এই টিকা নিয়ে আমাদের এই নানা রকমের যে ভুলগুলো, এগুলো আমাদের রাখতে হবে। একটু আগে বলছিলাম হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, অর্থাৎ হচ্ছে সার্ভাইকাল ক্যারসিনোমার যে টিকা, এটা কিন্তু শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই, যথেষ্ট সেফ। এবং এই ক্যান্সারের ভ্যাকসিন আমরা কিন্তু একটি মেয়ে 9 বছর বয়স হয়ে গেলেই কিন্তু দিতে পারবো। এরপরে অসুখ সম্পর্কে আলোচনা যদি আমরা করতে চাই, হ্যাঁ, পঞ্চাননবাবু একটা খুব ভালো প্রশ্ন করেছেন, শিশুদের ত্বকের যত্ন কিভাবে নেব? খুব ভালো প্রশ্ন।
সেটা হচ্ছে যে ত্বকের যত্নের ব্যাপারে একটু আগে আমি আলোচনা করেছি আপনি আসার আগে। তেল দেওয়া, আমরা অকারণে তেল দেব না। বাচ্চাকে আরও একটা কথা বলি, বাচ্চাকে কিন্তু প্রচুর পরিমাণে গরমকালে ঘামের মধ্যে পাউডার মাখানোর দরকার নেই। পাউডার মাখানোটাকে আমরা ডিসকারেজ করব। তার কারণ পাউডার কি করে, আমাদের ঘর্মগ্রন্থিগুলোর মুখ বন্ধ করে দেয়, ফলে কিন্তু তাতে অসুবিধা হয়, বেশি হয়। এবং আমরা বাচ্চাদের বেশি পারফিউম মাখাবো না। অকারণে বাচ্চার চানের জলে অনেক সময় অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে চান করানো আমাদের অনেক দিনকার অভ্যেস। এটা কিন্তু করব না, যতই বিজ্ঞাপনে বলুক না কেন। আমাদের বাচ্চাদের ত্বকে অনেকগুলি উপকারী ব্যাকটেরিয়া আছে। আমরা যদি নানা রকমের এইসব অ্যান্টিসেপটিক ক্রিম, এই লোশন দিয়ে জলে দিই, তাহলে কিন্তু শরীরের ত্বকের সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু মরে যাবে। অতএব এটি দেব না। বাচ্চাদের আমরা শীতকালে হালকা তেল, নারকেল তেল, অলিভ অয়েল, কোনো পাতলা লোশন এগুলো মাখাতে পারি, যাতে বাচ্চার স্কিন ফেটে না যায়। বাচ্চাদের ত্বকের ভালোর জন্য আমরা কিন্তু বাইরের জিনিসপত্র যত কম লাগাবো তত ভালো। আমরা বড়জোর যেটা করতে পারি, বাচ্চা একটু বড় হলে যদি প্রচণ্ড রোদ্দুরে খেলতে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের সানস্ক্রিন লাগাতে পারি। সানস্ক্রিন অবশ্যই 30 SPF বা তার বেশি লাগালেই চলবে। এবং সানস্ক্রিন আমরা ব্যবহার করব বাচ্চা রোদ্দুরে যাওয়ার অন্তত 40 মিনিট আগে তাকে মাখাবো। 3 ঘন্টার বেশি যদি তাকে রোদ্দুরে থাকতে হয়, সেই সানস্ক্রিনের উপরে আবার সানস্ক্রিন লাগাবো। এইটা হচ্ছে ত্বকের যত্ন। আর দ্বিতীয় একটা কথা বলে রাখি, পৃথিবীর কোনো রকমের ক্রিম, ওষুধ, লোশন মাখিয়ে কিন্তু আপনার বাচ্চাকে আপনি ফর্সা করতে পারেন না। তাহলে কিন্তু তথাকথিত বড় লোকেদের কোনো বাচ্চাই আর কালো থাকতো না। এই ফর্সা করার ক্রিম সারা পৃথিবীতে চূড়ান্ত ক্ষতি ডেকে আনছে। এই ফর্সা করার ক্রিমের মধ্যে অনেক ক্ষেত্রেই প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকছে এবং আরও কিছু কিছু পদার্থ থাকছে যেগুলি প্রচণ্ড রকম ক্ষতি করে আপনার স্কিনের পক্ষে। অতএব কোনো মতেই ফেস ওয়াশ ছাড়া ফর্সা হওয়ার কোনো ক্রিম মাখবো না। যদি কোনো বিশেষ রকমের কালো দাগ বা কিছু হয়, সেক্ষেত্রে চিকিৎসক বললে সেই ক্রিম ছাড়া অন্য ক্রিম আমরা মাখবো না। এভাবে ফর্সা হওয়া যায় না, সে যে অভিনেতা অভিনেত্রী বলুক না কেন। ফর্সা করার ক্রিম মেখে প্রচুর পরিমাণে স্কিন ক্যান্সার হচ্ছে এবং এর বিরুদ্ধে ডার্মাটোলজিস্টরা একটা বড় আন্দোলন করছেন এই ক্রিমগুলোকে বাজার থেকে তুলে দেওয়ার জন্য। এবার হচ্ছে একজন সৌমেন্দ্রবাবু ফোন করেছেন, শিশুদের ডায়াপার ব্যবহারে কি কি সতর্কতা নিতে হবে। প্রথম কথা বলছি, ডায়াপার আপনি ব্যবহার করতে পারেন, সফট ডায়াপার, অবশ্যই যখন বাচ্চাকে আপনি বাইরে নিয়ে যাচ্ছেন। কিন্তু 24 ঘন্টা ডায়াপার পরে থাকতে হবে এটা কিন্তু কোনো কথা নয়। অনেক সময় একটানা বহু সময় ডায়াপার পরে থাকলে সেখানে কিন্তু র্যাশ হয় এবং এই র্যাশগুলোতে খুব সহজেই কিন্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাক বাসা বাঁধতে পারে, ফলে কিন্তু ক্ষতি হয়। অতএব আমরা যখন তাকে ডায়াপার পরাবো, সেখানে কিন্তু ডায়াপারের ভাঁজগুলোতে আমরা হালকা কোনো তেল দিয়ে দেবো যাতে ঘর্ষণ না হয় এবং ডায়াপার তাড়াতাড়ি চেঞ্জ করব। যখন বাড়িতে থাকবে তখন ডায়াপার পরাবো না। সত্যজিৎ ভুইয়া বলেছেন, যে মেয়েদের সাফিসিয়েন্ট বুকের দুধ থাকে না কি করণীয়। এই সম্পর্কে আমরা বিরাট আলোচনা করেছি। প্রথম কথা বলে রাখি যে 95% ক্ষেত্রে সাফিসিয়েন্ট বুকের দুধ থাকে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাচ্চাদের ক্ষেত্রে মায়ের সাফিসিয়েন্ট বুকের দুধ থাকে। মাকে শুধু বোঝাতে হবে যে সাফিসিয়েন্ট বুকের দুধ কাকে বলে। একটি বাচ্চা যদি 24 ঘন্টায় 6 বার পেচ্ছাপ করে, তাহলেই আপনি নিশ্চিত থাকবেন সাফিসিয়েন্ট বুকের দুধ পাচ্ছেন। যদি তারপরেও কোনো অসুবিধা থাকে, চিকিৎসক দেখে যদি বলেন যে বিশেষ কোনো কারণে মায়ের শরীরে দুধ তৈরি হচ্ছে না, তাহলে বাইরের দুধ, না হলে বাইরের দুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তথাকথিত কোনো ওই গুঁড়ো খাবার, কোনো দামি খাবার এইসব খেয়ে মায়ের বুকের দুধ বাড়ানো সম্ভব নয়। এ প্রসঙ্গে একটা বিরাট আলোচনা আমরা করেছি। আমরা যারা চাইবেন পুরনো আমাদের যে
বিজ্ঞান কথা আর্কাইভে দেখে নেবেন, প্রায় 1 ঘন্টা আমরা আলোচনা করেছিলাম শুধু ব্রেস্ট মিল্কের উপরে। এরপরে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা বাচ্চাদের অকারণে ওষুধপত্র খাওয়াই, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে বর্ষা আসছে, গরম কমছে, এই সময় বাচ্চাদের একটু একটু হাঁচি হবে, নাক থেকে জল পড়বে, একটু ধরুন কিনা জ্বর আসবে, তার জন্য একগাদা অ্যান্টিবায়োটিক দেওয়ার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন নেই, এবং দিলে কিন্তু লাভের থেকে ক্ষতি অনেক বেশি হবে। আমরা বড়জোর কি করতে পারি, জ্বর আসলে 100-র উপর যদি জ্বর আসে তাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারি। প্যারাসিটামল জাতীয় ওষুধ দিনে 4 থেকে 5 বার পর্যন্ত দেওয়া যায়, 2 বারের মধ্যে 5 ঘন্টা তফাৎ রাখলেই যথেষ্ট। এবং তাতেও যদি জ্বর অনেক বেশি আসে তাকে কিন্তু মাথা ঠান্ডা জলে ধুয়ে গা হাত পা হালকা গরম জলে বারবার মুছিয়ে দিতে বলবো, তাহলে কিন্তু জ্বর অনেক তাড়াতাড়ি কমে যাবে। আর নাক আটকে গেলে একটু নুন জল, বড়জোর একটুখানি নাকের ড্রপ, খুব বেশি হাঁচি সর্দি হলে অল্প স্বল্প অ্যান্টিহিস্টামিনিক, এইগুলোর ক্ষেত্রেই কিন্তু 2-3 দিনের মধ্যে বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অকারণে অ্যান্টিবায়োটিক দেওয়া একদম বন্ধ করুন। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার কোনো কারণে একটি অ্যান্টিবায়োটিক লিখে দিলে তারপরে তাকে জিজ্ঞাসা না করে সেই পুরনো প্রেসক্রিপশন দিয়ে মাসের পর মাস অ্যান্টিবায়োটিক খাইয়ে যাই। এবং আরও সবথেকে বড় কথা, আমরা ডাক্তারিটা এত ভালো বুঝি, চিকিৎসক যদি বলে থাকেন 7 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ান আর 2 দিনে যদি বাচ্চা একটু ভালো হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বেমালুম সেই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিই, এবং তার ফলে কি হয়, সেই অ্যান্টিবায়োটিক পরবর্তী ক্ষেত্রে সেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয়ে যায়, অ্যান্টিবায়োটিক কাজ করে না। এইটা হচ্ছে আমাদের দেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একের পর এক নতুন নতুন অ্যান্টিবায়োটিক আসছে, আমাদের যথেচ্ছ ব্যবহার, অকারণ ব্যবহার, অযৌক্তিক ব্যবহার এবং কারণহীন ব্যবহার, এগুলোর জন্য আমরা কিন্তু ক্ষতি করছি বাচ্চার। আমরা কিন্তু বাচ্চাকে অকারণে অ্যান্টিবায়োটিক একদম খাওয়াবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দিতে হবে। এক্ষেত্রে চিকিৎসকরা যেমন দায়ী, তেমন কিন্তু আমরাও দায়ী অকারণ জোর করে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য। সৌমেন্দ্রবাবু আরেকটা ভালো প্রশ্ন করেছেন, অনেকে চুল ভালো হবে বলে বাচ্চাদের বারবার ন্যাড়া করে দেন, তার কি কোনো প্রয়োজন আছে? ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখতে পাই আমাদের বাচ্চাদের কোনো কোনো কমিউনিটিতে আমরা দেখি বাচ্চাকে বাড়ি নিয়ে এসে 7 দিনের মাথায় বাচ্চাকে ন্যাড়া করে দেওয়া হয়, অত্যন্ত ক্ষতিকর। এই সময় মাথায় ব্লেড বা যে দেওয়া হয়, ছুরি দিয়ে যে চুল চেঁচে দেওয়া হয়, তার ফলে বাচ্চার মাথায় প্রচুর ইনফেকশন হওয়ার ভয় থাকে। অবশ্যই আমরা এই 7 দিন, 10 দিন, 15 দিনের মাথায় ন্যাড়া করাবো না। এবং এটা পরিষ্কারভাবেই বলে দেওয়া ভালো, ন্যাড়া বারবার করালে বাচ্চার চুল ভালো হয় না, এর কোনো বৈজ্ঞানিক কারণ নেই। উল্টোটা আছে, বাচ্চাকে যদি অকারণ বারবার ন্যাড়া করে দেই তাহলে প্রতিবার ন্যাড়া করার সময় তার কিছু কিছু চুলের যে গোড়ার কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে চুল উঠতে অসুবিধা হয়। আমরা ন্যাড়া করার কোনো প্রয়োজন নেই। পঞ্চাননবাবু ভালো প্রশ্ন করেছেন, এই বর্ষায় বাচ্চাদের সুস্থ রাখার জন্য আমাদের আগে থেকে সচেতন থাকতে হবে। একদম ঠিক কথা। এই যে সিজন চেঞ্জের সময় বাচ্চাদের কিন্তু সর্দি কাশি হয়, ঠান্ডা লাগে, হাঁচি হয়, গা হাত পা ব্যথা হয়, ম্যাজ করে, এবং সব থেকে বড় হয় এই বর্ষার জলের সময় বাচ্চারা যদি বাইরের খাবার দাবার খায়, অনেক ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু পেটের রোগ বা ডায়রিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই প্রবলেমটার জন্য আমাদের সচেতন থাকতে হবে। তা বলে কি আমার আপনার বাচ্চারা একটু বৃষ্টিতে ভিজবে না? আপনি বৃষ্টিতে ভেজেননি, ভিজেছি, অতএব সবটাই একটু সাবধানে। তবে বাচ্চাকে যে পরিবেশ থেকে দূরে রাখবো তাও নয় কিন্তু। এই প্রসঙ্গে বলে রাখি, একটা কথা ভুলে যাচ্ছিলাম, আমরা এখন বাচ্চাদের বাড়িতে রাখি, বাচ্চারা খেলতে যায় না,
বাচ্চাদের খেলা মানে হচ্ছে ভিডিও গেমস আর ইনডোর গেমস। আমরা ছোটবেলায় সূর্য ডোবার আগে পর্যন্ত, সন্ধে হওয়ার আগে পর্যন্ত কিন্তু মাঠে গিয়ে খেলতাম। এটা মনে রাখবেন, প্রত্যেক বাচ্চার 3-4 বছর বয়স হয়ে যাওয়ার পরে প্রতিদিন অন্তত 1 ঘন্টা আউটডোর অ্যাক্টিভিটি খুব দরকার। এই আউটডোর অ্যাক্টিভিটি যদি ঠিকমতো হয় তাহলে কিন্তু বাচ্চার শরীর সচল হয়, বাচ্চার ইমিউনিটি বাড়ে এবং বাচ্চার শরীর সুস্থ থাকে। আমাদের বাচ্চাদের মধ্যে খুব বেশি দেখা যায়, যত না বেশি আন্ডার নিউট্রিশন দেখা যায়, এখন একটু সচ্ছল পরিবারের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ওভারওয়েট খুব একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা বেশ মোটা মোটা, পেট মোটা সব ছেলে মেয়েরা, তারা নড়তে পারে না, ঠেলে দিলে পড়ে যায়। দোষ তাদের নয়, ছোটবেলা থেকে তাদের বাবা মা আমরা তাদের খেলতে শেখাইনি। আমরা দেখেছি যে বাচ্চারা ছোটবেলা থেকে খেলাধুলো করে, মাঠে যায়, তাদের কিন্তু বড় বয়সে এই ওবেসিটি অর্থাৎ ওভারওয়েট হওয়ার প্রবলেম থাকে না, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে, তাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকে, তাদের কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকে, হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপে ভোগার সমস্যা কম থাকে, যদি আমরা ছোটবেলা থেকে তাকে আমরা এই অভ্যেসটা করাতে পারি। আপনারা দেখবেন, আমার যখন 40 বছর, 42 বছর, 50 বছর বয়স হলো, চিকিৎসক বললেন, ও মশাই আপনি অনেক মোটা হয়ে যাচ্ছেন, সুগারটাও বেড়েছে, প্রেশারটা অনেকটা বেশি, একটুখানি তো হাঁটাচলা করতে হবে। তখন 45 বছর বয়সে নতুন করে কেডস কিনে, হাফ প্যান্ট কিনে পথে হাঁটতে বেরোই, পার্কে হাঁটতে বেরোই, দৌড়তে আরম্ভ করি। অভ্যাস থাকে না, কদিন পরেই রনে ক্ষান্ত দিই। এই অভ্যাসটা যদি একটি বাচ্চার ছোট বয়স থেকে করতে পারি, টিন এজ থেকে একটি বাচ্চা যদি মাঠে খেলা, স্কিপিং, সাঁতার, দৌড়োদৌড়ি এগুলি করতে পারি, পরবর্তী ক্ষেত্রে এই সব যে অসুখগুলি অর্থাৎ হচ্ছে গিয়ে যেগুলি হচ্ছে গিয়ে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, লাইফস্টাইল ডিজিজ, এগুলো কিন্তু আমরা একদম দূর করতে পারি। এটা কিন্তু আমরাই বাচ্চাকে তৈরি করব মাঠে যাওয়ার জন্য, খেলার জন্য, অভ্যেস করার জন্য। এবং আরও একটা ব্যাপার, যে এই যে আমাদের যে অভ্যাসগুলো, এই যে সিগারেট খাওয়া, মদ্যপান করা, এগুলো কিন্তু অনেক ছোটবেলা থেকে শুরু হয়। আপনি 50 বছর বয়সের পরে সিগারেট ছাড়ার চেষ্টা করেন, অনেকেই বলেন কতবার সিগারেট ছেড়েছি, এই ব্যাপারটা হয়। এই বয়সে কিন্তু নতুন করে একটা অভ্যেস তৈরি করা বা অভ্যেস ছাড়া খুব কঠিন। একেবারে ছোটবেলা থেকে যদি বাচ্চার মনে আমরা এটা ঢোকাতে পারি যে সিগারেট খেলে এই ক্ষতি, মদ্যপান করলে এই ক্ষতি, দিনের পর দিন তাদের যদি এই কথাগুলো আমরা বলতে পারি, তাহলে কিন্তু আখেরে কাজ হবে এবং আমাদের পরবর্তী জেনারেশন অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে যাবে। না হলে একটা 50-60 বছর বয়সে নতুন করে আমরা লাইফস্টাইল ডিজিজের প্রিভেনশন করতে পারবো না। আমাদের যেটা করতে হবে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, মানে অসুস্থতা শুরু হওয়ার অনেক আগে আমাদের প্রচেষ্টা নিতে হবে। ভালো প্রশ্ন করেছেন অরূপবাবু, বাচ্চাদের মুখে মধু দেওয়া কতটা জরুরি? একদম জরুরি নয়। বাচ্চাদের মুখে আমরা মধু দেওয়ার চেষ্টাই করব না। প্রথম কথা হচ্ছে, মধু দেওয়ার সময় আমরা আমাদের হাতটি ডুবিয়ে বাচ্চার মুখে মধু দিয়ে দিই, ইনফেকশন যাওয়ার ভয় থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, একেবারে ছোট বাচ্চার মুখে যদি আমরা মধু দিই বা একটু কয়েক মাসের বাচ্চার মুখে যদি বারবার মধু খাওয়ানো হয়, সেই মধু কিন্তু মায়ের দুধের থেকে অনেক বেশি মিষ্টি, অতএব সে কিন্তু মায়ের দুধ খেতে চাইবে না। আমরা মধু, মিছরির জল, তুলসী পাতার জল এগুলো কিচ্ছু দেব না। অরূপবাবুর আরেকটা খুব ভালো প্রশ্ন বললে অনেক কোম্পানি ধরে আমাকে মারবে। লম্বা হওয়ার জন্য, ওজন বাড়ার জন্য বাজার চলতি হেলথ ড্রিঙ্ক আদৌ উপকারী না ক্ষতিকর? অবশ্যই উপকারী। হেলথ ড্রিঙ্ক বিক্রি করলে কোম্পানির প্রচুর লাভ হয়, দোকানদারের প্রচুর লাভ হয়, যারা প্রেসক্রাইব করে দুর্জনে বলে তাদের নাকি লাভ হয়। শুধু বাচ্চাদের কোনো লাভ হয় না। এখন আপনি দেখুন, একটা কাজে তিন ক্যাটাগরির লোকের লাভ হচ্ছে, শুধু বাচ্চাটার ক্ষতি হচ্ছে। অতএব আপনি কি করবেন? কোনো হেলথ ড্রিঙ্ক
লম্বা করতে পারে না, ওজন বাড়াতে পারে না, লাভ করতে পারে না। এগুলো একেবারেই গল্প কথা, এগুলি খাওয়ার দরকার নেই। একেবারেই বাড়িতে পাওয়া যায় সুষম খাবার, ফল, ডিম, সবজি, খিচুড়ি, যা যা রান্না। আপনি একদিন দুদিন বাচ্চাকে লুচি দিলেন, মোটেই ক্ষতি নয়, লুচি তো আমিও খেতে ভালোবাসি, বাড়িতে তৈরি করে খাবার দাবার দেবেন। সপ্তাহে বা 15 দিনে একদিন রেস্টুরেন্টে খেতে গেল ভালো, কিন্তু এই তথাকথিত হেলথ ড্রিঙ্কের কোনো প্রয়োজন নেই। অরূপবাবু খুব ভালো কথা বলেছেন। সত্যজিৎ বাবুর একটা প্রশ্ন আছে, কিছু বাচ্চা 4-5 দিন ছাড়া পায়খানা করে, তাতে কোনো দরকার আছে কিনা অসুখের? প্রথম কথা বলে দিই, যে বাচ্চারা মায়ের দুধ খায়, এটা আমরা আগেও আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে বাচ্চারা মায়ের দুধ খায় তারা যদি দিনে 8-10 বার অল্প অল্প পায়খানা করে, সেটাও যেমন ক্ষতিকর নয়, 2-3 দিন বাদে বাদে পায়খানা করলেও কিন্তু ক্ষতিকর নয়। একেবারে 3 দিনের বাদে বাদেও যদি পায়খানা করে, যদি পায়খানা না করার জন্য তার পেটে ব্যথা হয়, খিদে কমে যায়, অন্যান্য অসুবিধা হয়, তাহলে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা চিন্তা করব। তা না হলে শুধুমাত্র কনস্টিপেশনের জন্য আমরা খুব বেশি চিন্তা করব না। আরও একটা কথা, ছোট বাচ্চাদের অনেক সময় আমরা গ্রাম্য চিন্তায় ওই পেছনে সর্ষের তেল পানের বোটায় মাখিয়ে পেছনে দিই, একেবারেই দেবেন না। এবং অনেকে আবার আরও বেশি বুদ্ধিমান, তারা কি করি, আমরা নানা রকমের সাপোজিটারি দিই পেছনে, দেবেন না। এইটি বারবার দিলে বাচ্চার একটি অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু এই পেছনে পানের বোটা না দিলে তার পায়খানা হবেই না, এটা একটা রিফ্লেক্স অ্যাকশন হয়ে যাবে। যদি দেখা যায় যে বাচ্চা শরীর খারাপ হচ্ছে, পায়খানা মারাত্মক শক্ত হয়ে যাচ্ছে, পায়খানা করতে গেলে পেছনটা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু স্টুল সফটনার ওষুধপত্র আমরা দিতে পারি, যে ওষুধগুলো বাচ্চার স্টুলটাকে নরম করবে। বা বেশি পরিমাণে ফল জাতীয় খাবার, বেশি পরিমাণে শাকসবজি, বেশি জল খাওয়াতে পারি। এই যে ওষুধপত্রের নাম আমি এখানে বলবো না, এটা কিন্তু যে কোনো চিকিৎসকরা জানেন, দিতে দেব, কিন্তু একান্ত প্রয়োজন হলে দেব, সবসময় দেব না। এইটা একটা ভাবনার ব্যাপার রয়েছে। এই বাচ্চাদের পায়খানা না হলে সবাই আমরা চিন্তিত হয়ে পড়ি। আর বাচ্চাদের ঘুম নিয়েও আমাদের অনেক চিন্তা আছে। বাচ্চারা অনেক সময় দেখা যায় যে জন্মের পরে কোনো কোনো বাচ্চা দিনের বেলা ঘুমোচ্ছে, রাত্রিবেলা জেগে থাকছে, মা বাবা চিন্তিত হয়ে পড়েন। আরে বাবা, ওদের তো তখনও শরীরের বায়োলজিক্যাল ক্লকটা তৈরি হয়নি, ওরা জানে না। অতএব ধীরে ধীরে কিন্তু তারা এটা তৈরি হয়ে যাবে। এবং প্রথম দিকে যেটা প্রথম 6 মাস পর্যন্ত বাচ্চা কিন্তু দিনে 12-14 ঘন্টা ঘুমোয়, তারপরে আস্তে আস্তে ঘুমের সময়টা কমে আসে। কেন? বাচ্চা যখন বাইরের কথাবার্তা শোনে, বাইরের জিনিস দেখতে পায়, বাইরের জিনিস সম্পর্কে তার কৌতূহল তৈরি হয়, তখন কিন্তু সে জেগে থাকতে বেশি চায়। অতএব ধীরে ধীরে তার কিন্তু ঘুমের সময়টা কমে আসে, এটা মাথায় দিতে হবে। এবং বাচ্চাকে আরেকটা কথা বলি, যে বাচ্চারা কথাবার্তা শেখে, তারাই আগে কথাবার্তা শেখে যার সঙ্গে আপনি বেশি কমিউনিকেট করেন। যে বাড়িতে কেউ কথা বলে না, বাচ্চাকে আয়ার জিনমায় ফেলে বাবা মা আমরা চলে যাই, সে বাচ্চা কিন্তু কথা শিখবে না। যারা টিভি দেখে সারাদিন ধরে, মোবাইল শোনে, তারা কিন্তু কথা শিখতে দেরি হয়। কেন? আপনি যখন বাচ্চার সঙ্গে কমিউনিকেট করেন, বাচ্চা কিন্তু আপনার ঠোঁটটাকে লক্ষ্য করে, আপনার ঠোঁটটাকে সে নানা রকমভাবে নকল করে কিন্তু শব্দ উচ্চারণ করার চেষ্টা করে। আপনি যে কথাটা বলছেন সেই কথাটা সে আরেকবার বলার চেষ্টা করে। প্রথম সে না জেনে বলার চেষ্টা করে, না বুঝে বলার চেষ্টা করে, তারপরে বুঝে বলার চেষ্টা করে। তার সঙ্গে যত কথা বলবেন, তাকে এক একটা জিনিস দেখিয়ে যত কিছু বলবেন, তত কিন্তু সে বেশি কথা বলতে পারবে। অরূপবাবু দারুণ কথাবার্তা বলেছেন, বাচ্চার সামনে আধো আধো শব্দে কথা বলা দরকার আছে কিনা, এইটা আমরা ভুল করি। গোলু দেখো, কুকুল ওই দেখো কি সুন্দর ছবি, বলবো না। বাচ্চা কিন্তু ওইটা শুনবে, ওই বিকৃত উচ্চারণটা কিন্তু তার মাথায় ঢুকে যাবে, সে কিন্তু মনে করবে ওটাই ঠিক উচ্চারণ। অতএব বাচ্চার সামনেই কিন্তু আমরা পরিষ্কার উচ্চারণে কথা বলবো। এবং যদি দেখি কোনো বাচ্চার, অনেক সময় দেখা যায় এই সবগুলো ঠিকঠাক না বলার জন্য
না বলার জন্য, বাবা মার উচ্চারণের দোষের জন্য বাচ্চার কিন্তু ছোটবেলা থেকে নানা রকমের উচ্চারণের দোষ তৈরি হয়। ভুল উচ্চারণ করে, শয়ের উচ্চারণ, লয়ের উচ্চারণ, ঘোষ বর্ণের উচ্চারণ, এই উচ্চারণগুলো কিন্তু অত্যন্ত ভুল হয়। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা বলি ও কতটুকু বয়স, 3-4 বছর বয়স, বড় হলে ঠিক হয়ে যাবে। না, বড় হলে এই ভুল আরো গেঁথে যাবে। যত দ্রুত সম্ভব তাকে ঠিক উচ্চারণটা শেখাতে হবে। অবশ্যই হয় কোনো স্পিচ থেরাপিস্ট কিংবা কোনো ভালো আবৃত্তি সংস্থা, যারা বাচ্চাকে উচ্চারণ স্থান দেখিয়ে কিভাবে উচ্চারণ করতে হবে, উচ্চারণের জন্য অনেক রকমের অনুশীলন আছে, সেইগুলো দিলে বহু বাচ্চার খুব ছোটবেলাতেই উচ্চারণ ঠিক করতে পারি, যেটি তার সারা জীবনের কাজে লাগবে। একটি বাচ্চার যদি উচ্চারণ ভুল থাকে, কণ্ঠস্বরে জড়তা থাকে, কথাবার্তা আধো আধো হয়, সে কিন্তু স্কুলে, কলেজে, চাকরির জায়গায়, ইন্টারভিউতে সারা জীবন এটার জন্য সাফার করবে। অতএব আমাদের কিন্তু এই উচ্চারণের দোষ, এইগুলো কিন্তু খুব দ্রুত সামলাতে হবে। যদি কোনো বাচ্চার আমরা ছোটবেলা থেকে আমরা বলি না তালু কাটা, গন্না কাটা বলি, বাচ্চার তালু কাটা থাকে, এদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রবলেম হয়। এক হচ্ছে বুকের দুধ টেনে খেতে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়, বুকের দুধ শ্বাসনালীতে চলে যেতে পারে। এদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব অপারেশন করে নিতে বলবো। যদি অপারেশন করাতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু এর কথাবার্তার মধ্যে নাকি নাকি ভাবটা কিন্তু থেকে যেতেই পারে। এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। বহু সংস্থা এখন একেবারে বিনা পয়সায় এই কাটা তালু এর অপারেশন করে দেয়, এবং এইটা কিন্তু জন্মগত রোগ। এই জন্মগত কারণ অনেকগুলো আছে। ছোটবেলায় যদি কারো মায়ের, যেটা বললাম, রুবেলা ইনফেকশন হয়, মায়ের যদি টর্চ ইনফেকশন একরকমের হয়, সেই সব হলে কিন্তু বাচ্চা পরবর্তী ক্ষেত্রে এই গন্না কাটা হতে পারে। এ প্রসঙ্গে আরেকটা ব্যাপার ভালো কথা বলেছেন অরূপবাবু, যে বাচ্চাকে নিয়ে লোফালুফি করা কতটা জাস্টিফাইড। খুব বেশি জোরে লোফালুফি করবেন না। এক, বাচ্চা একটু ভয় পেতে পারে, আর যদি ভয়ও না পায়, দ্বিতীয় হচ্ছে এই লোফালোফি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট থাকে। আমরা কিন্তু অনেক অ্যাক্সিডেন্টও পেয়েছি এই লোফালোফি করতে গিয়ে। অরূপবাবু একটা ভালো প্রশ্ন করেছেন যে শক্ত খাবার খেতে গিয়ে শিখলে নানা রকমের সহজ পাচ্য প্রাকৃতিক উৎসেরও রান্না করা খাবার দেওয়া, নিজে থেকে খেতে উৎসাহিত করা কতটা দরকার। অরূপবাবু একটু দেরিতে এসছেন, আমি এই নিয়ে খানিকটা আলোচনা করেছি। অবশ্যই বাচ্চা যত তাড়াতাড়ি নিজে নিজে খেতে শিখবে তত ভালো। বাড়ির খাবার অবশ্যই খাবে, যতটা পারা যায় স্বাদ দেয়া খাবার, নানা রকমের খাবার, কয়েকদিন বাদে পাল্টে পাল্টে খাবার, এইগুলো যত খাবে, আর্টিফিশিয়াল খাবার যত কম খাবে, তত কিন্তু বাচ্চার পরবর্তী ক্ষেত্রে অসুবিধা অনেক কম হবে। অরূপবাবু আরেকটা বলেছেন, অনেক বাচ্চার প্রথম থেকেই চোখে মাইনাস পাওয়ার দেখা যাচ্ছে, কিভাবে বোঝা যাবে? এইটা একটা খুব ভালো। এ প্রসঙ্গে আমি বলে রাখি, বাচ্চাদের কিন্তু অনেক ক্ষেত্রেই জন্ম থেকে চোখের অসুবিধা থাকে, এটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো। আমরা কানের অসুবিধাটাও দেখব। আমরা প্রথম দিকেই দেখতে পারি, আমি কোনো শব্দ হচ্ছে, বাচ্চা সেদিকে মাথা নাড়ছে কিনা, বাচ্চার থেকে একটু দূরে হাতটা দিয়ে দিলাম, বাচ্চা মাথা ঘোরাচ্ছে কিনা। এইগুলো যদি থাকে আমরা কিন্তু বুঝবো সে কানে শুনতে পাচ্ছে। যদি এগুলি না থাকে তাহলে কিন্তু আমরা দ্রুত চিকিৎসকের কাছে যাব, তার শ্রবণ শক্তির কোনো অসুবিধা আছে নাকি। আর একটা কথা মনে রাখবেন, কোনো বাচ্চা যদি শ্রবণ শক্তি না থাকে সে কিন্তু কথা বলতে পারবে না, এটা কিন্তু খুব জরুরি। আর চোখের ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখবো যে একটু বড় হলেই তার দোলনার উপরে যে বল কিংবা রঙিন জিনিস রয়েছে সেইটা নাড়লে তার চোখ সেদিকে যাচ্ছে কিনা, কোনো রকম রঙিন উজ্জ্বল জিনিস তার সামনে থেকে একটু নাড়াচাড়া করলে সে সেই দিকে তাকাচ্ছে কিনা, এইগুলো কিন্তু আমাদের প্রথম দিক থেকে দেখতে হবে। তাহলে বুঝতে পারবো তার জন্মগত চোখের কোনো অসুবিধা আছে কিনা। এবং একটু বড় হওয়ার পর কি কি অসুবিধা হতে পারে? এক হতে পারে জন্মগত তার স্কুইন্ট থাকতে পারে, মানে যেটাকে আমরা চোখ ট্যারা বলি।
জন্মগত মায়োপিয়া থাকতে পারে, যেটা মাইনাস পাওয়ার আপনি বলবেন, জন্মগত মায়োপিয়া থাকতে পারে। এই জন্মগত মায়োপিয়া আমি বুঝবো কি করে? খুব ভালো প্রশ্ন। আপনি দেখবেন বাচ্চা কি করছে, যে স্কুলে গেলে সব থেকে ভালো বোঝা যায়। স্কুলে কিন্তু মাস্টারমশাইরাও খুব ভালো বুঝবেন যে বাচ্চাটি কিন্তু পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চে এসে দেখতে চাইছে। টিভি চলছে বাড়িতে, বাচ্চা কিন্তু সবার সামনে এসে বসে টিভিটা দেখছে। তার মানে দূর থেকে দেখতে তার অসুবিধে হচ্ছে। আমাদের কিন্তু একটা নজর রাখতে হবে, বাচ্চাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কত দূর থেকে দেখতে পাচ্ছ, কত দূর থেকে অক্ষর বুঝতে পারছো, কত দূর থেকে রং চিনতে পারছো, আরো ছোট বাচ্চা হলে কত দূর থেকে তুমি হাতের আঙুল গুনতে পারছো। এইগুলো যদি না হয়, খুব দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, চিকিৎসা করাতে হবে, প্রয়োজন হলে চশমা ব্যবহার করতে হবে। এবং এইসব ক্ষেত্রে চশমা কিন্তু একটানা ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যেগুলো ছোট বয়সে মায়োপিয়া হয়, মাইনাস পাওয়ার, কিন্তু সেটা একটু বড় হলে কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে যায়। কিন্তু এটা অবশ্যই চিকিৎসকের উপর নির্ভর করতে হবে কতটা কাজ হবে। অরূপবাবু লিখেছেন, সদ্যজাত শিশু থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের পরিচর্যা নিয়ে যদি কোনো বই লিখতে পারি আমি। যদি কোনো বই লিখতে পারি আমি, আমার সেই সাধ্য আছে কিনা আমি জানি না, তবে আপনি সাহায্য করবেন বলেছেন, প্রুফ দেখে দেবেন বলেছেন, এটা আমার অনেক বড় পাওয়া। আমি অবশ্যই চিন্তা করব, অবশ্যই। হ্যাঁ, অমিতবাবু বলেছেন জন্মের পরে অনেকের ক্ষেত্রে হাইপারমেট্রোপিয়া থাকে, পরে অক্ষিগোলক বড় হওয়ার পর কিছুটা ঠিক হয়। ঠিক আছে, এটাও ঠিক কথা। তবে কিন্তু ওই বললাম, আমাদের ছোটবেলা থেকে আরেকটা জিনিস বাচ্চাদের লক্ষ্য রাখতে হবে, বাচ্চারা রং চিনতে পারছে কিনা। এটা কিন্তু কালার ব্লাইন্ডনেস অনেকের ক্ষেত্রে থাকে, যেমন ব্লু গ্রিন, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। এই কালার ব্লাইন্ডনেস কিন্তু আমাদের ভাবতে হবে। এই প্রসঙ্গে আরেকটা দুর্দান্ত কথা বলে রাখি, হয়তো ব্যাপারটা ধৃষ্টতা, কিন্তু বৈজ্ঞানিকভাবে সত্য। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের বিশ্বকবি, তিনি কিন্তু কালার ব্লাইন্ড ছিলেন, রেড গ্রিন কালার ব্লাইন্ড। লাল আর সবুজ এই দুটো রঙকে উনি স্পষ্ট করে চিনতে পারতেন না। এ ব্যাপারে এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি যখন ছবি আঁকতে শুরু করেন তখন কিন্তু আরো বেশি বোঝা গিয়েছিল। এই নিয়ে শোভন সোম প্রথম লেখালেখি করেন। এখন মোটামুটি এটা জ্ঞাত সত্য, রবীন্দ্রনাথ কালার ব্লাইন্ড ছিলেন। তার মানে এটাও বড় কথা, একটি বাচ্চা যদি কালার ব্লাইন্ড থাকে তাকে কিন্তু মহাপুরুষ হতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আমরা মোটামুটি কথাবার্তার শেষের দিকে চলে এসেছি। কিছুটা কথাবার্তা আপনাদের বললাম, পরবর্তী ক্ষেত্রে আমরা আরও আলোচনা করতে পারবো। যদি এর মধ্যে আরও কিছু প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ বর্ণান্ধ ছিলেন, এটা স্বীকৃত ইতিহাস। আমরা এ ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে আমরা আরও আলোচনায় যাব। এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ধরুন আজ থেকে 50-60 বছর আগের প্রজন্ম, সেক্ষেত্রে আমরা অনেকেই মনে করতাম যে একজনের 6টি 7টি 8টি বাচ্চা হবে, তাদের মধ্যে 4টি 5টি বাঁচবে, 3টে 4টে মারা যাবে, এটা আমরা ভেবেই নিতাম। কিন্তু এখন আমরা তা ভাবি না। আমরা এই যে রবীন্দ্রনাথের কথা বলছিলাম, রবীন্দ্রনাথেরই পিতার 15টি সন্তান, তাদের মধ্যে 8টি বেঁচে ছিল, বাকিরা কিন্তু মারা গেছিল। কিন্তু এখন আমরা সেটা ভাববো না। আমাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জীবন, বাচ্চাদের বড় হওয়া, বাচ্চাদের বড় করা, এগুলো কিন্তু প্রত্যেকটাই বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের প্রত্যেক সময় কিন্তু বিজ্ঞান মনস্ক ভেবে এগোতে হবে। আর ছোটবেলা থেকে বাচ্চাকে বিজ্ঞান মনস্ক করে তোলা কিন্তু আরো একটা বড় প্রয়োজন। আমরা মা বাবা যদি একটি 7-8 বছরের বাচ্চার হাতে লাল ডুরে পরিয়ে দিই, অমুক ঠাকুরের সুতো পরিয়ে দিই, আরেকটু বড় হতে গ্রহ শান্তির জন্য নানা রকমের আংটি পরিয়ে দিই,
তাহলে কিন্তু ওই ছোটবেলা থেকেই তার মাথায় আমরা কুসংস্কার ঢোকাতে থাকলাম। বাচ্চাকে যুক্তিবাদী করে তোলাটাও কিন্তু আমাদের দরকার। একটি বাচ্চা 7, 8, 9 বছর বয়স হয়ে যাওয়ার পরেই কিন্তু তাকে প্রশ্ন করতে দিতে হবে। বাচ্চাকে আমরা বকবো না, তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, সে প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। আমি যদি তার কোনো প্রশ্নের উত্তর না জানি তাহলে তাকে বলবো যে আমি উত্তর জানি না। পরবর্তী ক্ষেত্রে তাকে বুঝে এসে বলবো, তাকে ধমকে চুপ করিয়ে দেব না। একটি বাচ্চা যদি অনুসন্ধিৎস হয়, কৌতূহলী হয়, তাহলে কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে অনেক দূরে যেতে পারবে। পরবর্তী প্রজন্মকে আমরা যদি এই রকম ভাবে যুক্তিবাদী করতে পারি, বিজ্ঞান মনস্ক করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই আলোচনার সার্থকতা। যদি আর কিছু আলোচনা না থাকে আমরা কিন্তু আজকে শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন। আমি আর 2 মিনিট অপেক্ষা করছি, যদি কোনো প্রশ্ন থাকে বলবো। আপনারা এতটা সময় আমার সঙ্গে ছিলেন, এই আমার অনেক বড় পাওয়া। যারা শোনেননি তারাও যদি পরবর্তী ক্ষেত্রে শোনেন ভালো হবে। শিশুর হাড়ের গঠনগত ত্রুটি নিয়ে প্রশ্ন হয়েছে। এই ব্যাপারটা কিন্তু হঠাৎ বোঝা সম্ভব না। যদি দেখা যায় একটি বাচ্চা হাঁটার সময় বেঁকে হাঁটছে, পায়ের পাতাটা ঘুরে আছে, সেই সব ক্ষেত্রে আমি ভাবতে পারি। তবে এই প্রসঙ্গে বলে রাখি, অনেক ক্ষেত্রে জন্মের সময় অনেক বাচ্চার পা কিন্তু একটু বো শেপেড হয়, এটা কিন্তু নর্মাল। গ্রামের দিকে এবং শহরের দিকেও অনেক ক্ষেত্রে মা ঠাকুমারা বলেন সর্ষের তেল দিয়ে খুব জোরে জোরে টেনে টেনে মালিশ করবি, বাচ্চার পা সোজা হবে। একদম ভুল ধারণা, একদম আমরা করতে যাব না। এতে লাভের থেকে ক্ষতি অনেক বেশি হবে। এই প্রসঙ্গ এই পর্যন্ত আমি বলতে পারি। পরবর্তী যদি কোনোদিন আপনাদের সামনে আসি, আমাদের পরিচালক বৃন্দ, আপনাদের অনেক ধন্যবাদ। যদি কিছুটাও আমার কথা ভালো লেগে থাকে, এই সবই আপনাদের গুণে আমার কথা আপনারা সহ্য করে নিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে আপনারা যখন বলবেন, যখন চাইবেন, আমি কিন্তু বলার চেষ্টা করতে পারি। আজকে আমি আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা। নমস্কার।